নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ জনসমুদ্র, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস উদ্দীপনা, বিএনপির রাষ্ট্রচিন্তা তুলে ধরবেন তারেক রহমান। তরুণদের কণ্ঠস্বরকে সামনে এগিয়ে আনতে হবে, সেই জন্যই তরুণদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্যই আমাদের এই সমাবেশ। আগামীর যে বাংলাদেশ বিনির্মাণ হবে, পরিবর্তিত পরিস্থিতির তরুণরাই পরিবর্তনের অন্যতম নিয়ামক। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ সহ 4 জনের 10 দিন করে রিমান্ড আবেদন, কুষ্টিয়া থেকে তাদের গ্রেফতার করে সেনাবাহিনী। 13 বছর পর কারামুক্ত জামায়াত নেতা আজহার, সমর্থকদের ভালোবাসায় সিক্ত জুলাই আন্দোলনের ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা। এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং যারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের আন্দোলন শিথিল, আগামীকাল 1 ঘন্টার কর্মবিরতি ঘোষণা, প্রধান উপদেষ্টা ফিরলে পরবর্তী সিদ্ধান্ত। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সাথে, আমি জানাতুল কলি আছি। শিরোনামগুলো দেখছিলেন। দুপুর 3টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয়েছে তারুণ্যের সমাবেশ। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এই সমাবেশ। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে সকাল 10টা থেকে যোগ দিতে শুরু করেছেন ঢাকা, সিলেট, ফরিদপুর, ময়মনসিংহ বিভাগ থেকে আসা তরুণ তরুণীরা। বিকেল 5টায় তারুণ্যের এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশের তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন। তরুণদের কাছে টানতে মে মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই 3 অঙ্গ সংগঠন। আগামীতে একটি মানবিক ও কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য তরুণদের কণ্ঠস্বরকে সামনে এগিয়ে আনতে হবে। তরুণদের একমাত্র টার্গেট হচ্ছে আগামীর যে জাতীয় নির্বাচন, সে জাতীয় নির্বাচনে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে তরুণদের মতামত দিতে পারবে, তরুণরা ভোটাধিকার দিতে পারবে। রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সহ 4 জনের 10 দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক রিয়াদ আহমেদ এই রিমান্ড চেয়ে আবেদন করেন। অপর আসামিরা হলেন আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শুটার আরাফাত ও এস শরীফ। এরই মধ্যে সুব্রত বাইন সহ 4 জনকে আদালতে নেওয়া হয়েছে। গতকাল ভোরে সেনাবাহিনীর কুষ্টিয়া থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন এবং তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয় সুব্রত বাইনের 2 সহযোগী শুটার আরাফাত ও শরীফকে। আজ তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। আদালত প্রাঙ্গণ থেকে সহকর্মী রাব্বি সিদ্দিকী আমাদের সঙ্গে যোগ দেবেন। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য তার কাছ থেকে আমরা জেনে নিব। রাব্বি, যেমনটি বলছিলাম, রিমান্ড আবেদনের বিষয়ে আপনার কাছে নতুন কোনো তথ্য থাকলে আমাদের একটু বিস্তারিত জানাবেন। আসলে কিছুক্ষণ আগে রিমান্ড শুনানি শুরু হয়েছে এবং সেখানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ সহ 4 জনকে কিন্তু আদালতে আনা হয়েছে। এবং আপনি জানেন যে গতকাল গ্রেফতারের পর হাতিরঝিল থানার অস্ত্র আইনের যে মামলা, নতুন মামলা, সেই মামলায় কলি এই 4 জনকে কিছুক্ষণ আগে এই আদালতে তোলা হয় এবং এরই মধ্যেই রিমান্ড শুনানিটি চলছে। সেটি শেষ হলে আমরা বলতে পারবো। তবে যে বিষয়টি আপনি জানেন যে এই যে 4 জন সন্ত্রাসী, তার ভিতরে অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং তার যারা সাঙ্গপাঙ্গ আছে তাদেরকে কিন্তু সেনাবাহিনী
কুষ্টিয়া থেকে গতকাল আটক করে এবং আটকের পরপর সেনাবাহিনীর পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয় এবং সেখানে বলা হয়েছে যে তাদের বিরুদ্ধে রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় অসংখ্য মামলা আছে, অসংখ্য অভিযোগ আছে। সবশেষ আমরা দেখেছি যে হাতিরঝিল থানার যে মামলা, সেই নতুন একটি মামলায় অস্ত্র আইনের সেই মামলায় তাদেরকে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে, শুনানি চলছে। কলি, ধন্যবাদ আপনাকে রাব্বি। নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে জনসমুদ্র পরিণত হয়েছে, আর এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিনের কাছ থেকে জেনে নেব। একই সাথে আমাদের আরেক সহকর্মী আরিফিন শাকিলও আছেন। রবিনের কাছে শুরুতে যেতে চাই। রবিন, কেন্দ্রীয় নেতারা কখন নাগাদ বক্তব্য দেবেন সে বিষয়ে আমাদেরকে জানাবেন। একই সাথে তৃণমূলের নেতারা তাদের বক্তব্যে মূলত কি বিষয়গুলি তুলে ধরছেন সেই তথ্য একটু জানতে চাই। হয়েছেন ভার্চুয়ালি আজকের এই সমাবেশের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং সঙ্গে মঞ্চে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা, রয়েছেন ডক্টর মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়, সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে বিপুল সংখ্যক নেতাকর্মী আসলে এই সমাবেশস্থলে, যারা দিনের শুরু থেকেই আসলে যুক্ত হয়েছেন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে। মূলত এটি ঢাকায় অনুষ্ঠিত হলেও এই সমাবেশে যোগ দিয়েছেন ঢাকা বিভাগ ছাড়াও বিএনপির আরও 3টি সাংগঠনিক বিভাগ, সিলেট, ময়মনসিংহ এবং ফরিদপুরের নেতাকর্মীরা। এর আগে ঢাকার বাইরে চট্টগ্রাম এবং কুমিল্লায় সমাবেশ হয়েছিল, খুলনায় হয়েছিল বরিশাল এবং খুলনা বিভাগের, এবং বগুড়ায় অনুষ্ঠিত হয়েছিল রংপুর বিভাগের সমাবেশ এবং বগুড়া বিভাগের সমাবেশ, সাংগঠনিক বিভাগ। এই নেতাকর্মীদের মধ্য থেকে দলটি যেটি জানান দেওয়ার চেষ্টা করছে তারুণ্যের রাজনৈতিক অধিকার হিসেবে ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে দেশের মোট ভোটারের যে 1/3 তরুণ, সেই তরুণদের বিশাল অংশ বিএনপির 3 অঙ্গ সংগঠনের সঙ্গে রয়েছে, অর্থাৎ ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সঙ্গে রয়েছে, এমনটি বলছেন নেতৃবৃন্দ। বক্তব্য দিচ্ছেন এখন অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা। তারা যেটি বলছেন 2014, 18 এবং 24-এর নির্বাচনে এই তরুণরা, যারা প্রথমবারের মতো ভোটারও হয়েছিল অনেকে, তারা ভোট দিতে পারেননি, এবং 24-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে এই তরুণরাই ছিল অগ্রগামী এবং রাজপথে তারাই সাহসীর সঙ্গে মোকাবেলা করেছিল। এবং এই কারণে তারা বলছে, অর্থাৎ বিএনপি 3 সংগঠন বলছে যে তারুণদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে সবার আগে, এবং তার মধ্য দিয়ে তারুণ্যের যেমন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হবে, ঠিক তেমনি আগামীর যে তারুণ্য নির্ভর বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে তরুণদের সম্পৃক্ততা কিংবা অংশগ্রহণও নিশ্চিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। তার বক্তব্যের মধ্য দিয়ে তারুণ্যের কাছে একটি বার্তা পৌঁছে যাবে, কিংবা বিএনপি আসলে এই তারুণ্যের শক্তিকে কিভাবে দেখছে, কতটা গুরুত্ব দিচ্ছে, সেই সব বিষয়গুলো তুলে ধরবেন তিনি। শুধু এটুকু বলতে চাই, তিনি শুরু থেকে যেই সমাবেশে সম্পৃক্ত হওয়া নেতাকর্মীদের, তাদের উপস্থিতি গড়িয়েছে আমার পেছনে ফকিরাপুল মতিঝিল পর্যন্ত, সামনে নাইটেঙ্গেল মোড় ঘুরে একেবারে কাকরাইল হয়ে আশপাশের এলাকার সড়ক, অলি গলি যতটা রয়েছে সমস্ত মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে রবিন। আমাদের আরেক সহকর্মী আরিফিন শাকিলও আছেন, আমরা দেখতে পাচ্ছি তাকে স্ক্রিনে। শাকিল, তীব্র রোদের মাঝেও নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো, একটু বিস্তারিত জানাবেন তৃণমূলের নেতাকর্মীরা কি বলছেন? তারা ভোট দিতে পারেননি, সেই ভোট যেন তারা দিতে পারেন। বলা হচ্ছে 5 লক্ষ তরুণ ভোটার রয়েছেন, সেই ভোটাররা যেন তাদের ভোট দিতে পারেন সেই দাবি তারা জানাচ্ছেন। তারা বলছেন এর আগে তারা যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তাদের বিরুদ্ধে তারা আন্দোলন করেছেন, এখন তাদের আন্দোলন ভোটের অধিকার যেন প্রতিষ্ঠা হয়, ভোট যেন তারা দিতে পারেন, এবং আগামী দিন যেন তারুণ্যের বাংলাদেশ হয়, আগামী দিন যেন বাংলাদেশকে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখা হচ্ছে সেই বৈষম্যহীন বাংলাদেশ যেন গড়ে ওঠে সেই দাবি তারা জানাচ্ছেন। তারা বলছেন যে এই তারুণ্যের সমাবেশের মাধ্যমে তারা সারা বাংলাদেশের তরুণদের এক করছেন, এক ছাতার নিচে আনছেন, শুধুমাত্র তরুণরা যেন আগামী দিনে ভোট দিতে পারেন, ভোটের অধিকার যেন ফেরত পাওয়া যায় সেই দাবি তারা করছেন। এবং যেমনটা সহকর্মী সাইফুদ্দিন রবিন জানাচ্ছিলেন, পুরো জায়গায় অর্থাৎ নয়াপল্টন থেকে শুরু করে কাকরাইল, আরামবাগ, মতিঝিল, এই ঠিক পশ্চিম পাশে যদি বলি একেবারে কাকরাইল মসজিদ পর্যন্ত পুরোটি সড়কটি কিন্তু বিএনপি নেতাকর্মী অর্থাৎ ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অবস্থান রয়েছে। তিল ধারণের ঠাঁই নেই। এরই মধ্যে বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দ তারা সমাবেশস্থলে এসে দাঁড়িয়েছেন, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও
ভার্চুয়ালি সমাবেশে যোগ দিয়েছেন। খানিক বাদেই দলের সিনিয়র নেতৃবৃন্দ কথা বলবেন। কিছুক্ষণ আগে কথা বলছিলেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম। তিনি বলার চেষ্টা করছিলেন আগামী দিনে তরুণদের ভোটের অধিকার ফেরত আসার জন্য যে ধরনের আন্দোলন করা দরকার তারা সেই আন্দোলন করবেন এবং বিভিন্ন সংগঠনে যেন নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা হয় সেই দাবি তারা জানাচ্ছেন। কলি আরিফিন, ধন্যবাদ আপনাকে। দীর্ঘ ১৩ বছর পর কারামুক্ত হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকাল ৯:৩০টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রিজন সেল থেকে ছাড়া পান তিনি। মুক্তির পর হাসপাতাল থেকে বেরিয়ে শাহবাগের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, জুলাই আন্দোলনে ছাত্র জনতা রাজপথে নেমেছিল বলেই দেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে। ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত নেতাদের ওপর জুডিশিয়াল কিলিং চালানো হয়েছে বলে অভিযোগ করেন জামায়াতের নেতা আজহারুল ইসলাম। বলেন, জামায়াত শুধু জামায়াত ইসলাম করার কারণেই মানবতা বিরোধী মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত চেষ্টায় আওয়ামী লীগের পতন হয়েছে। দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দুর্নীতির মামলা থেকে ডাক্তার জুবাইদা রহমান এবং তারেক রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এর মধ্য দিয়ে সব মামলা থেকে দণ্ড এবং সাজামুক্ত হলেন তারেক রহমান। এ বিষয়ে কথা বলছেন তার আইনজীবীরা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এই মামলা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে উনি কোনো জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদের অধিকারী নহেন এবং কোনো সম্পত্তি উনি ডিজনেস্টলি অর্থভাবে উনি কোনো অর্জন করেন নাই। আর কাজেই আপনি যদিও উনি আপিল করতে পারেননি, আপনি এই খালাসের বেনিফিট বা এই জাজমেন্ট যাতে ওনার বেলায় প্রযোজ্য হয় আপনি সেটা করতে পারেন। এবং মাননীয় আদালত আমাদের কথা রেখেছেন, আমাদের কথা শুনেছেন এবং উনি এটা গ্রহণ করেছেন এবং জাজমেন্টে উনি অর্ডার পোর্শনে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মিস্টার তারেক রহমান সাহেবকেও এই মামলা থেকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো। ধন্যবাদ। আরেকটা জিনিস যেটা হয়েছে আমি বলতে চাই সেটা হলো যে আমরা আগে এই কোর্টে আমরা একটা বলেছি এবং আগের ইন্টারভিউতেও আপনাদের কাছে এই জাতিকে আমরা একটা কথা বলেছিলাম আমরা আইনজীবীরা এবং আমার সাথে আমার ডিফেন্স টিম অন্যান্য যারা আছেন, মিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার বদরুজ্জোধা বাজল, মিস্টার জাকির হোসেন ভুইয়া এবং আমাদের সিনিয়র জয়নাল আবদিন সাহেবও ছিলেন। আমরা একটা কথা বলেছি যে একটি টাকাও একটা সম্পত্তিও কিন্তু তারেক রহমান সাহেবের বা ওনার স্ত্রীর যে মামলা আপনার সামনে আছে তার টোটাল প্রপার্টির হিসাব এখানে আছে। সেখানে বাংলাদেশের বাইরে অর্থাৎ এই ৫৪,০০০ বর্গমাইলের বাংলাদেশের বাইরে তার একটা টাকা কোনো ব্যাংকে অথবা কোনো প্রপার্টি তার বিরুদ্ধে তার পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টা দেশে ফেরার আগ পর্যন্ত সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি আগামীকাল শিথিল থাকবে। তবে সচিবালয়ে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন কর্মচারীরা। এর বাইরে সারা দেশের সকল বিভাগীয় এবং জেলা প্রশাসক কার্যালয়ের একই সময়ে কর্মসূচি চলবে। তবে যারা জরুরি সেবায় নিয়োজিত তারা অল্প সময়ে এই কর্মসূচি পালন করবেন। সকালে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সাথে বৈঠক শেষে এসব কথা জানান কর্মচারীরা। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন ২০১৮ সংশোধন করে সরকারি চাকরির সংশোধিত অধ্যাদেশের খসড়া অনুমোদন হয়। কর্মচারীদের আন্দোলনে গত ৪ দিন ধরে একরকম অচল হয়ে পড়েছে সচিবালয়। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট জারির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবেন আপিল বিভাগ। এই বিষয়ে শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আদালত। একই সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজের অধ্যাদেশ বিরুদ্ধে লিভ টু আপিল শুনানি হবে একই দিনে। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে বৃহস্পতিবার ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেন রিটকারীর আইনজীবীরা। পিরিয়ড শব্দটিতে সংকোচবোধের সময়টা পার করে সমাজ এগিয়েছে কতটা সচেতন হতে হবে সেই সময়টায়। মাসিক এখন লজ্জার নয়, সচেতনতার বিষয়। সমাজের বিদ্যমান ট্যাবু দূর করে প্রয়োজনীয় পিরিয়ড পণ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বিশেষজ্ঞরা। পিরিয়ড বান্ধব পৃথিবী তৈরিতে নারী, পুরুষ, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্ব দেওয়া হয়। বাকিটা জানাবেন সহকর্মী সুরভি সায়দা। নারীর স্বাভাবিক জীবনচক্রের অবিচ্ছেদ্য অংশ পিরিয়ড, অথচ আজও এ বিষয়টি ঘিরে রয়ে গেছে অসংখ্য ট্যাবু, কুসংস্কার আর নীরবতা।
2025 সালে এসে যখন পৃথিবীর সাথে মহাকাশের যোগাযোগ সহজ করার নানা উপায় বের করা হচ্ছে, তখন নারীর স্বাভাবিক জৈব প্রক্রিয়া নিয়ে নিষিদ্ধ সব ট্যাবু বিরাজমান। লজ্জার কোনো বিষয় নয়, এটা আমাদের একটা মাতৃত্বের প্রথম ধাপ। আমাদের এই ধরনের সিচুয়েশনে পড়লে আমাদের অনেক বেশি খারাপ লাগে, অ্যান্ড আমরা এটা গিয়ে টিচারদেরকে বলি, আমাদের ফিমেল ম্যামদেরকে জানাই, ওনারা আমাদেরকে সাহায্য করে, অথবা আমরা স্টুডেন্টরাও নিজেদের ব্যাগে প্যাড রাখি। তবে কিছুটা হলেও ধীরে ধীরে ভাঙছে এই নীরবতা। যেখানে এক সময় পিরিয়ড ছিল গোপনীয় লজ্জার, সেখানে আজ মেয়েরাই বলছে নিজেদের কথা। আমাদের উচিত না এগুলা নিয়ে লজ্জা করা। দোকানপাটে আমি দেখি যে যখন আমরা স্যানিটারি ন্যাপকিন কিনি, এটাকে কালো প্যাকেটে মুড়িয়ে তারপরে দেয়। তো এটা আমার কেমন লাগে যে আমি কোনো অপরাধ করছি না, হচ্ছে যে কোনো এমন কিছু কিনছি যেটার কারণে অন্য কেউ দেখলে আমি লজ্জা পাবো। অনেকের হচ্ছে মেনস্ট্রুয়াল পেইন হয়, সেজন্য ক্যাম্পাসে কোনো ফার্মেসি নেই। তো আই থিঙ্ক যে ক্যাম্পাসে হচ্ছে ফার্মেসি থাকলে ভালো হতো। পিরিয়ড বিষয়টাকে সবার নর্মালভাবে নেওয়া উচিত এবং বাকি আমরা যারা আছি সবার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা উচিত এবং সবাইকে সচেতন করা উচিত। বদলাচ্ছে দৃষ্টিভঙ্গি, ভাঙছে সামাজিক ট্যাবু। এই দলে যোগ দিয়েছেন পুরুষরাও। তারা বলছেন পিরিয়ড বা মাসিক এখন শুধু নারীর বিষয় নয়, এটা পরিবার ও সমাজেরও দায়িত্ব। ফ্যামিলির ভেতরে যারা বাবা মা আছে, সন্তানদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারে না, মন খুলে কথা বলতে না পারার কারণে কিন্তু তারা অনেক ধরনের ভুলভ্রান্তিরও শিকার হয়। আমাদের সমাজ ব্যবস্থা যেভাবে দেখা হয় জিনিসটাকে, অনেক মেয়েদের হচ্ছে ওরা সাফার করবে, তারপর হচ্ছে মানে একটু ন্যারো মাইন্ডে দেখা হয়। আসলে এটা সেন্সিটিভ, আমরা নিজেরা বানিয়েছি এটাকে। প্রত্যেকটা ছেলে যারা এই ব্যাপারটা নিয়ে হাস্য রহস্য করে থাকে, তাদের অন্ততপক্ষে ভাবা উচিত তার ঘরে মা বোন আছে। পিরিয়ডের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা, মানসিক সাপোর্ট এবং সামাজিক স্বীকৃতি, এ তিন বিষয় সবচেয়ে জরুরি। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে যৌথ সচেতনতায় পারে সহনশীল ও স্বাস্থ্যবান সমাজ গঠন করতে। আমরা টয়লেটের সময় টয়লেট পেপার ব্যবহার করছি, সেটা যদি স্বাভাবিক হয়, তাহলে মেনস্ট্রুয়েশনের সময় একটা আমি ন্যাপকিন ব্যবহার করবে, এটাও স্বাভাবিক। এইটুকু জিনিস যদি আমরা সবাইকে সহজভাবে বোঝাতে পারি, এখন সবাই অনেক সচেতন, শুধু সহজভাবে নিলেই হয়ে যায়। মেয়েটা কিংবা আমার বোনটা প্যাড নিয়ে যাচ্ছে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। এটুকু পরিবর্তন হলে আমাদের মোটামুটি সামাজিক পরিবর্তন হয়ে যায়। মেয়েরা যেন নিরাপদ, সুস্থ ও সম্মানের সাথে বেড়ে উঠতে পারে, সেই দৃষ্টিভঙ্গি গড়াই এখন সময়ের দাবি। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে পাচারের চেষ্টার সময় 2 চীনা নাগরিক সহ 3 জনকে শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। ভোরে এপিবিএন সদস্যরা ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে গাইবান্ধার ওই তরুণীর ঘটনা বুঝতে পেরে বিমানবন্দরে এপিবিএন সদস্যদের কাছে বিষয়টি ফাঁস করে দেয়। আর তার সাথে আসা চীনা 2 নাগরিককে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকায় বাসা থেকে চক্রের আরেক সদস্য নয়নকে আটক করে পুলিশ। এপিবিএন কর্মকর্তারা জানিয়েছেন, চক্রটি নারীদের ভালো চাকরি এবং বিয়ের প্রলোভন দেখিয়ে পাচার করত। আর এই ছিল যমুনা নিউজের দর্শক।